সমন্বয় জাবেদাগুলো ক্লিয়ার করি। তাহলে সবার আগে তোমার যে জিনিসটা বুঝতে হবে, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, এটার মধ্যে কোনটাকে আমরা সম্পদ বলছি আর কোনটাকে দায় বলছি। আমি আশা করি ইতোমধ্যে তোমরা এটা সবাই ক্লিয়ার যে কোনটা সম্পদ কোনটা দায়। যদি এটা বুঝতে কারো প্রবলেম থাকে তাহলে বলতে পারো যে স্যার আমি এটা বুঝি না, তাহলে আমি চেষ্টা করব আরেকটু বেসিক থেকে ক্লিয়ার করতে। আর যদি তোমরা সবাই এটা বুঝো যে কোনটা সম্পদ কোনটা দায়, তাহলে আমি ওই জিনিসটা স্কিপ করে সম্পদ দায় বুঝলে তারপর থেকে আলোচনা করব। একটু আমাদেরকে কমেন্ট করে জানাও প্লিজ যে তোমাদের এতটুকু নিশ্চিত কিনা যে স্যার অগ্রিম আয় ব্যয় থেকে বা বকেয়া আয় ব্যয় থেকে কোনটা সম্পদ হয় কোনটা দায় হয় এটা আমরা বুঝতে পারি। একটু সবার কমেন্ট আশা করছি, সবাই একটু কমেন্ট করে আমাদেরকে প্লিজ। সমাপনী সমন্বয় দাখিলার ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো অবশ্যই, সমন্বয় দাখিলার ক্ষেত্রে স্যার অগ্রিম আয় অগ্রিম ব্যয়গুলোর মধ্যে কোনটা সম্পদ আমরা এটা একটু আগে বোঝার চেষ্টা করব। সাপোজ ধরো আমি যদি একটা এন্ট্রি লিখি এরকম যে স্যার অগ্রিম বীমা, অগ্রিম বীমা আমাদের কাছে 5,000 টাকা। তাহলে এই যে অগ্রিম বীমা 5,000 টাকা বললাম, আমি এটার সমন্বয় থাকলে কি করতে পারবো? তাহলে এই অগ্রিম বীমাটা আমরা খেয়াল করব যে স্যার অগ্রিম বীমা বললাম এটা কি সম্পদ নাকি দায়, সবার আগে আমার এটা বুঝতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করি অগ্রিম বীমা স্যার আমাদের কাছে কি হবে? সম্পদ হবে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল এই সমন্বয় দাখিলা বোঝার জন্য এটা বুঝতে হবে অগ্রিম বা বকেয়া থেকে যে হিসাবটা তৈরি হচ্ছে এটা সম্পদ নাকি দায়। এটা যদি সম্পদ হয় স্যার আমরা এটাকে ডেবিট বলবো, আর এটা যদি দায় হয় এটাকে আমরা কি বলবো? ক্রেডিট বলবো। তো সম্পদ হওয়ার কারণে আমরা অগ্রিম বীমাকে বলছি ডেবিট, কিন্তু যদি দায় হতো আমরা অগ্রিম বীমাকে বলতাম ক্রেডিট। তাহলে দাখিলা বা জাবেদা মানে মনে রাখবো আমাদের ন্যূনতম দুইটা পক্ষের প্রয়োজন হয়। তাহলে একটা পক্ষ আমরা সম্পদ নাকি দায় এটা থেকে পেয়ে যাব এটা ডেবিট না ক্রেডিট। সম্পদ হলে বলছি ডেবিট আর দায় হলে বলছি ক্রেডিট। তাহলে এটা যদি সম্পদ হয় ডেবিট হয়ে গেলে ক্রেডিট পক্ষটা খালি থাকে, আর এটা যদি ক্রেডিট হয় তাহলে আমাদের দায় হয়ে গেলে ডেবিট পক্ষ খালি থাকবে। তাহলে অপোজিট পক্ষটা কি হবে? সবসময় মনে রাখবা অগ্রিম বা বকেয়া ব্যতীত তার পাশে যে আয় বা ব্যয়ের নামটা আমাদের কাছে জড়িত থাকবে অপোজিট পক্ষ ওই নামটাই হয়ে যাবে। তার মানে এখানে যেহেতু আমাদের বীমা জড়িত আছে তাহলে আমরা বলতে পারি স্যার বীমা ব্যয় হিসাব আমাদের কাছে ক্রেডিট। ঠিক আছে? তাহলে যতগুলো অগ্রিম বকেয়ার সমন্বয় দাখিলা আছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়মে করতে পারবা। এখানে নট অনলি অগ্রিম, সকল অগ্রিম এবং আমাদের কাছে বকেয়া। আমরা যদি খেয়াল করি যে অগ্রিম বা বকেয়া থেকে এতটুকু মনে রাখার বিষয় স্যার এটা সম্পদ হলে ডেবিট, দায় হলে ক্রেডিট। আমি দায় দিয়ে একটা দেখাবো, তাহলে দায় হলে ক্রেডিট। তাহলে অপোজিটে যেই জায়গাটা খালি থাকবে অপোজিট পক্ষটা কি হবে? অগ্রিম বা বকেয়া ব্যতীত দেখবে এখানে যে আয় বা ব্যয়ের নামটা আছে ওই আয় বা ব্যয়টাই অপোজিট পক্ষ হিসেবে দেখাই দিবা। আশা করি এতটুকু ক্লিয়ার, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা এটা করে আরেকটা বকেয়া ট্রাম দেখবো, দেখি একটু আমরা বকেয়াটা বুঝতে পারি কিনা। দেখো আমরা যে একটা বকেয়াকে নিয়ে রাখি এখানে, আমরা এখন একটু বকেয়া থেকে যাই। ধরো আমাদের কাছে বলা হলো প্রদেয় বেতন বা বকেয়া বেতন। দেখো তাহলে প্রদেয় বেতন যদি আমি বলি 2,000 টাকা, তাহলে খেয়াল করো এই প্রদেয় বেতন আমরা যেটাকে বলছি এই প্রদেয় বেতনটা আমাদের কাছে সম্পদ নাকি দায়, সবার আগে এটা বুঝতে হবে। আগে নিয়ম যদি আমরা করি তাহলে প্রদেয় বেতন আমরা দেখো প্রদেয় বেতনটা কি বলছি? স্যার দায়। তাহলে আমরা প্রদেয় বেতন যেহেতু দায়, সো প্রদেয় বেতন আমাদের দায় হওয়ার কারণে প্রদেয় বেতন হিসাব আমরা বলতে পারি ক্রেডিট। তাহলে প্রদেয় বেতন যেহেতু ক্রেডিট তাহলে আমরা কি বলেছিলাম যে সম্পদ বা দায় থেকে তো একটা ডেবিটকে নিশ্চিত আমি তৈরি করে ফেলতে পারবো। তার মানে সম্পদ বা দায় তৈরি করার পরে ডেবিট ক্রেডিটের পর যেই অংশটা খালি থাকবে মনে হবে এই অংশটাতে কি করতে বলেছি? এখানে বকেয়া বা অগ্রিমের পাশে যে আয় বা ব্যয়ের নামটা আছে সেটা আমরা অপোজিটে লিখে দিব। তাহলে অপোজিটে লিখে দিলে আমরা অপোজিটে কি বলতে পারি? বেতন ব্যয় হিসাব ডেবিট। যেহেতু আমাদের সাথে বকেয়া বা অগ্রিমের পাশে কি আছে? বেতন হিসাব আছে। তাহলে আমরা জাবেদাটা যদি সলভ করি বলতে পারি বেতন ব্যয় হিসাব ডেবিট আর প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। তাহলে আশা করি এই এতটুকু আলোচনার পর সবাই ঠিকঠাক ভাবে আমরা ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, এরপর যদি আমরা খেয়াল করি আশা করি ইতোমধ্যে এই জিনিসটা আমাদের ক্লিয়ার যে আমরা বকেয়া বা অগ্রিম গুলো জাবেদা দিতে পারবো। এখন আমাদের আরেকটু বুঝার বিষয় আছে স্যার, যেটা বকেয়া বা অগ্রিম আমাদের কাছে যেগুলো আছে এই বকেয়া বা অগ্রিম গুলোর পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা পাবো, আমরা যদি এটাকে ইরেজ করে আসি দেখো তাহলে একটু আগে আমরা অগ্রিমে বা অগ্রিমের আরো একটা হিসাব যদি নেই আমরা, ধরো অনুপার্জিত
আমাদের কাছে অগ্রিমের যে কোনো একটা যদি আরেকটাকে আমরা রাখি, ধরো আমাদের কাছে বলা আছে অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি ধরো 3000 টাকা। তাহলে এখন আমরা এটা জাবেদা দিলে কি দিতে পারি যে স্যার অব্যবহৃত মণিহারি মানে অগ্রিম মণিহারি, যেহেতু অগ্রিম মণিহারি সো এটা আমাদের কাছে কি সম্পদ। তাহলে অব্যবহৃত মণিহারি অব্যবহৃত মণিহারি ডেবিট, বা আমাদের এখানে তাহলে কি বলতে পারি মণিহারি ব্যয়। মণিহারি ব্যয় আমাদের কাছে ক্রেডিট। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করার বিষয়। দেখো আমরা যতগুলো অগ্রিম পাবো, মনে রাখবা অগ্রিম আয় হোক বা অগ্রিম ব্যয় হোক, অগ্রিমগুলো আমাদের কিন্তু সারা জীবনকাল ধরে অগ্রিম থাকতে পারে না। অগ্রিমগুলো কি হতে পারে যে একটা নির্দিষ্ট সময়ের পরে অগ্রিমটা আমাদের কি হয়ে যেতে পারে, এখানে অগ্রিম থেকে ক্যান্সেল হয়ে যেতে পারে। সাপোজ ধরো আমি যদি বলি অব্যবহৃত মণিহারি, এটা আমি যতটুকু করেছি এটা থেকে কি আমি ব্যবহার করব না? নিশ্চয়ই ব্যবহার করব। তাহলে ব্যবহার করার পরও আমি কি 3000 টাকা অগ্রিম বলতে পারবো? ধরো আমার অব্যবহৃত মণিহারি ছিল 3000 টাকা, এখানে আমি 1000 টাকা ব্যবহার করে ফেলেছি, তাহলে ব্যবহার করলে আমি অগ্রিমটা কমে গেছে বলতে পারবো নিশ্চয়ই। তাহলে ওই অবস্থা বলতে পারবো কি স্যার অব্যবহৃত মণিহারি এখন আর আমার 3000 নাই, তার মানে এখানে 1000 টাকা কমে গেছে। অথবা ধরো আমি 5 মাসের জন্য অগ্রিম কাউকে বাড়ি ভাড়া দিয়ে দিলাম, 5 মাসের ধরো 50,000 টাকা দিয়েছি, এখন 5 মাস থেকে আমার 1 মাস সময় যখন চলে যাবে তাহলে আমরা কি বলতে পারবো এখন 4 মাস অগ্রিম আছে, 2 মাস চলে গেলে স্যার 3 মাস অগ্রিম আছে। তাহলে আমার নির্দিষ্ট সময়টা যখন অগ্রিম থেকে চলে যাবে তখন এটাকে আমরা মেয়াদ উত্তীর্ণ বলতে পারি। কি বলতে পারি? মেয়াদ উত্তীর্ণ বা সময় অতিক্রান্ত হয়ে যাওয়া। তাহলে মনে রাখবা যে কোনো অগ্রিম যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে বা সময় অতিক্রান্ত হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো, এই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বা সময় অতিক্রান্ত হয়ে গেলে তাহলে আমরা কি করতে পারবো, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কিংবা সময় অতিক্রান্ত হয়ে গেলে আমরা মনে রাখবো অগ্রিমের যে জাবেদাটা হয় তখন এই অগ্রিমের জাবেদাটাকে আমরা বিপরীত করে দিব। সাপোজ আমরা যদি বলি যে ধরো অব্যবহৃত মণিহারি 3000 টাকার মধ্যে 1000 টাকা ব্যবহার করা হয়েছে, তাহলে কোন একটা সম্পদ যখন অগ্রিম থেকে ব্যবহার করা হয়ে যাবে, অথবা আমরা যদি অগ্রিম বীমার ক্ষেত্রে বলি যে অগ্রিম বীমার 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা অগ্রিম ভাড়ার 1000 টাকা 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে এরকম মেয়াদ চলে যাওয়া বা আয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি অনুপার্জিত আয়ের 3/1 অংশ অর্জিত হয়েছে বা 2000 টাকা অর্জিত হয়েছে, তাহলে এরকম অর্জিত হওয়া, তারপর হচ্ছে অব্যবহৃত অংশটার ব্যবহৃত হওয়া অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়া, সবগুলো কথার মানে আমরা বলতে পারি আমাদের অগ্রিমটা এখন অগ্রিম আর নাই, অগ্রিম থেকে কমে গেছে। তাহলে অগ্রিমটা যখন এরকম মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে বা সময় অতিক্রান্ত হয়ে যাবে মনে রাখবা তখন এই অগ্রিমের জন্য আমরা যে জাবেদাটা দেই তখন এই জাবেদাটা বিপরীত হয়ে যায়। তার মানে ওই অবস্থায় আমি জাবেদা যদি বলি যে আমি বললাম ধরো অব্যবহৃত মণিহারি 3000, তাহলে এর মধ্যে ধরে নিলাম যে 1000 টাকা কি হয়েছে ব্যবহার হয়েছে, তাহলে এই যে ব্যবহারকৃত অংশ এই ব্যবহৃত অংশটার জন্য আমরা আলাদা জাবেদা দিতে হবে। তাহলে জাবেদাটা হবে কি ঠিক তার উল্টো, যেটা ক্রেডিট ছিল এটা ডেবিট, যেটা ডেবিট ছিল এটা ক্রেডিট। তার মানে তখন এটার জন্য আমরা জাবেদা বলতে পারি মণিহারি, দেখো মণিহারি হিসাব ডেবিট, আর আমরা পরে বলতে পারি অব্যবহৃত মণিহারি ক্রেডিট। এখন কেন এটাকে বলছি এরকম, দেখো বিপরীত হওয়ার কারণ কি, বিপরীত হওয়ার কারণ আর অবশ্যই এটার ক্ষেত্রে টাকা যতটুকু ব্যবহার হয়েছে আমরা ততটুকু টাকা লিখতে পারবো, মানে 1000 যখন আমাদের অব্যবহৃত ছিল তখন 3000 টাকা অব্যবহৃত ছিল, কিন্তু এখন যখন আমরা 3000 থেকে 1000 ব্যবহার করে ফেললাম তার মানে আমরা বুঝাচ্ছি আমাদের অব্যবহৃত এখন 1000 টাকা কমে গেছে। যেহেতু অব্যবহৃত আমাদের 1000 টাকা কমে গেছে সো অবশ্যই আমরা ওই কমে যাওয়াটার কারণে জাবেদা দিব। তাহলে আমরা এটা যখন তৈরি করেছিলাম আমরা দেখেছিলাম অব্যবহৃত মান নামক আমাদের সম্পদ তৈরি হচ্ছে 3000 আর মণিহারি ব্যয় হচ্ছে 3000, ব্যয় হ্রাস পেয়েছে। এখন আমাদের এই অব্যবহৃতটা সময় চলে যাওয়া ব্যবহার হয়ে যাওয়া মানে কি বোঝানো হয় যে স্যার আমাদের এই অব্যবহৃত থেকে এটা মণিহারি ব্যয়ে রূপান্তর হয়ে গেছে, যতটুকু ব্যবহার করি ততটুকুকে আমরা ব্যয় বলতে পারি। তো যেহেতু আমরা 1000 ব্যয় ব্যবহার করেছি তাই আমরা বলছি মণিহারি ব্যয় 1000, অথবা মণিহারি ব্যয়ও লিখতে পারবা এরকম, অথবা মণিহারি হিসাবও বলতে পারবা। তাহলে মণিহারি ব্যয় ডেবিট
আর অপরদিকে আমাদের অব্যবহৃত মূলধন নামক 3000 যে সম্পদ ছিল এখন এটা আর 3000 থাকবে না, তাই 1000 টাকা হ্রাস পাবে বিধায় আমরা বলতে পারি অব্যবহৃত মূলধনে সম্পদ হ্রাস পায়, আর সম্পদ হ্রাস পাওয়ানে ক্রেডিট। এটাকে বলছি ব্যয় বৃদ্ধি তাই ডেবিট, এটা হচ্ছে সম্পদ হ্রাস পায় তাই ক্রেডিট। আশা করি এই ধরনের অব্যবহৃত গুলোর জাবেদা আমরা নিশ্চয়ই করতে পারবো। এতটুকু পর্যন্ত কারো যদি সমস্যা থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো, আমরা তাহলে তোমাদের বিষয়গুলো আরো একটু ক্লিয়ার, বেসিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমি যেহেতু তোমাদের কোনো প্রবলেম পাচ্ছি না, সো আমি ধরে নিচ্ছি যে এগুলোর বেসিকটা তোমরা ক্লিয়ার, সো আমি এই জন্য সরাসরি জাবেদাগুলো তোমার সামনে আলোচনা করে দিচ্ছি। তবে এইখানে মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় স্যার মনে রাখবা, আমরা এইখানে অনেক ক্ষেত্রে যে প্রশ্নটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়বো অব্যবহৃত বা এই জিনিসগুলোতে, মানে সম্পদের জাবেদাগুলোতে, মানে আমাদের কাছে দেখবা প্রশ্ন অনেক সময় এভাবে আসে। আমরা একটা প্রশ্ন নেই সরাসরি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেমন প্রশ্ন আসে তার মতো করে আমরা একটা প্রশ্ন দিতে চাই। তাহলে ধরো আমি প্রশ্নটা করলাম এরকম, ধরো প্রশ্ন করা হলো বীমা বাবদ 24,000 টাকা 3 বছরের জন্য প্রদান করে। আমরা বলছি বীমা বাবদ 24,000 টাকা 3 বছরের জন্য প্রদান করে বীমাকে হিসাবে দেখানো হলো। দেখো তাহলে আমাদের যে প্রশ্নটা আমরা লিখেছি, আমি একটু বড় ফন্টে লেখার চেষ্টা করছি যেন তোমরা ক্লিয়ারলি দেখতে পাও। তাহলে আমরা যেটা লিখেছি বীমা বাবদ 24,000 টাকা 3 বছরের জন্য প্রদান করে বীমাকে ব্যয় হিসেবে দেখানো হলো। তারপর বলা হচ্ছে ওই হিসাবকাল শেষে সঠিক সমন্বয় দাখিলা কি হবে। তাহলে এইখানে নোটের বিষয় আমরা যে প্রশ্নগুলো পাবো এই ধরনের প্রশ্ন আমাদের ভুল বেশি হবে। আমরা এখন বোর্ডে যেটা লিখেছি এটা অনেক বুঝতে ভুল হয়। তো মনে রাখবা এই বীমা বাবদ আমরা যে টাকাটা প্রদান করছি স্যার, এই বীমা বাবদ, দেখো বীমা বাবদ আমরা যে টাকাটা প্রদান করলাম আমাদের নোটের বিষয়, এখানে বীমাকে আমরা কি হিসেবে দেখিয়েছি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি স্যার বীমাকে ব্যয় হিসেবে দেখানো হয়েছে। এই জায়গাটায় আমরা বীমাকে ব্যয় হিসেবে দেখানো হয়েছে না বলে আমরা কিন্তু এটাও বলতে পারতাম বীমাকে সম্পদ আকারে দেখানো হয়েছে। সো প্রশ্নটা তোমাদের কাছে দুই ভাবে আসতে পারে, যে বীমা বা যে কোনো একটা অগ্রিম টাকা দিয়ে আমরা এটাকে কখনো ব্যয় আকারে দেখাই, কখনো সম্পদ আকারে দেখাই। তাহলে এটা যদি ব্যয় আকারে দেখানো হয় তাহলে সমন্বয় দাখিলা একরকম হবে, যদি এটাকে আমরা সম্পদ আকারে দেখাই তাহলে আমাদের সমন্বয় দাখিলা একরকম হবে। তাহলে খেয়াল করার বিষয় আমরা মনে রাখবা যদি এটা আমাদের কাছে দেওয়া মিলে বা ওই বছরের হিসাবে তারা ব্যয় হিসেবে দেখায় তাহলে মনে রাখবা ব্যয় দেখালে আমাদের জাবেদা হবে সম্পদের জন্য। যদি ব্যয় দেখানো হয়, ব্যয় দেখানো হলে জাবেদা সম্পদের জন্য হবে। তাহলে ব্যয় দেখালে আমরা কি বলছি, জাবেদা সম্পদের জন্য হবে। আর সম্পদ দেখালে মনে রাখবা আমরা যদি বলি সম্পদ দেখালে জাবেদা কিসের জন্য হবে, ব্যয়ের জন্য হবে।
তাহলে সম্পদ দেখানো হলে জাবেদা হবে ব্যয়ের জন্য। দেখো তাহলে আমরা কি বলছি, ব্যয় দেখানো হলে জাবেদা হবে সম্পদের জন্য, আর সম্পদ দেখানো হলে জাবেদা হবে ব্যয়ের জন্য। তাহলে এখন আমরা খেয়াল করি যে ব্যয়ের জন্য, ব্যয় দেখাইলে আমরা সম্পদের জন্য জাবেদাটা কি করব, অথবা সম্পদ দেখালে আমরা ব্যয়ের জন্য জাবেদাটা কিভাবে করব। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে স্যার আমাদের কাছে যদি কি দেখানো হয়, ব্যয় দেখানো হয়, তাহলে আমরা জাবেদাটা কিসের জন্য করছি, সম্পদের জন্য। তাহলে সম্পদের জন্য জাবেদা করলে মনে রাখবা সম্পদের পক্ষটা উপরে রাখতে হবে। তাহলে আমরা যদি জাবেদা করি সম্পদটা, বীমার ক্ষেত্রে সম্পদের কোনটা আমরা জানি, অগ্রিম বীমা, তাই আমরা তখন জাবেদাটা করব অগ্রিম বীমা হিসাব ডেবিট। তাহলে অগ্রিম বীমা ডেবিট কেন বলছি, কারণ অগ্রিম বীমা সম্পদ বৃদ্ধি করে। মনে রাখবা প্রথম পক্ষটা যদি সম্পদের হয় তাহলে এটাকে আমরা সম্পদের জাবেদা বলছি, আর প্রথম পক্ষটা যদি ব্যয়ের হয় তাহলে এটা ব্যয়ের জাবেদা বলছি। তাহলে আমি যেহেতু ধরে নিচ্ছি প্রথমটা প্রশ্নে যেটা উল্লেখ ছিল যে ব্যয় দেখানো হলে হিসাবকাল শেষে সমন্বয় দেখালে কি হবে, তাহলে অগ্রিম বীমা তখন আমরা বলছি সম্পদ বৃদ্ধি করে স্যার, তাই ডেবিট। আর অপর দিকে আমাদের বীমা ব্যয়, বীমা ব্যয় এখানে আমাদের ব্যয়টা তখন হ্রাস করে, যেহেতু এটা ব্যয় হিসাবে দেখিয়েছে তাই তারা তখন ব্যয়টাকে হ্রাস করে দিবে, ব্যয় হ্রাস করে। এই হ্রাস করার ফলে আমরা একে বলতে পারি ক্রেডিট। তো এখন খেয়াল করার বিষয়, জাবেদায় টাকা কত হবে। তাহলে তুমি মনে রাখবা যদি সম্পদের জন্য জাবেদা দাও তাহলে এই টাকাটা থেকে সম্পদের টাকাটা লিখবা, আর যদি ব্যয়ের জন্য জাবেদা দাও তাহলে এখান থেকে ব্যয়ের টাকাটা লিখবা। সাচেস এখানে দেখো আমরা টাকা কত দেখতে পাচ্ছি, 24,000 টাকা তারা 3 বছরের জন্য দিয়েছে। তাহলে ওই হিসাবকাল শেষে মানে ওই একটা বছর চলে যাবে, তাহলে একটা বছর চলে গেলে আমাদের কাছে অগ্রিম আছে আর কতটুকু সময়, স্যার আমরা বলতে পারি 2 বছর। যেহেতু এটা আমাদের টাকা দেওয়া হয়েছে কত বছরের জন্য, 3 বছরের জন্য, তার মানে ওই হিসাবকাল শেষে আমাদের কাছে 1 বছর চলে যাবে, তাহলে 2 বছর অগ্রিম থাকবে। তাহলে আমরা 2 বছরের টাকা এখানে লিখতে পারবো, তার মানে 2 বছর টাকা হিসেবে 16,000 টাকা আমরা এখানে লিখবো। যে 2 বছর টাকা আমাদের কাছে কত আছে, 16,000 টাকা আছে। দ্যাট মিন্স 16,000 টাকা হচ্ছে আমাদের তখন এখানে বসে যাবে। যেহেতু আমরা অগ্রিম করেছি তাই আমাদের এই টাকাটাও বসবে অগ্রিমের টাকা। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো? আশা করি ইতোমধ্যে এতটুকু সবাই ক্লিয়ার। তাহলে আমরা একটু দ্বিতীয় সিচুয়েশনটা দেখি। স্যার যদি সম্পদ আকারে দেখানো হয় তাহলে ব্যয়ের জন্য জাবেদাটা কি হবে। তাহলে সম্পদ আকারে দেখালে আমাদের ব্যয়ের জন্য জাবেদাটা করব। মনোজ ভাই এটাকে উপরে তোলা সিস্টেম না, উপরে তোলা যাবে না কোনটা, স্ক্রিনটাকে না আপনি নতুনই নিতে পারবেন। আচ্ছা এই নাম হিসাবে আপনি নতুন নিতে পারবেন বুঝলেন। ওকে তাহলে আমরা দেখো এয়ারপোর্টটা যদি খেয়াল করি, আমার ওই পেজটা একটু লাগবে, ওই পেজগুলো হইছে ওখানে। ওকে দেখো তাহলে আমরা এই অংশটা যদি একটু ইরেজ করি, এই অংশটা ইরেজ করে একটু খেয়াল করি। দেখো আমরা যদি সম্পদ আকারে প্রদর্শন করি তাহলে আমরা জাবেদাটা স্যার কিসের জন্য দিব, ব্যয়ের জন্য দিব। তাহলে জাবেদা যদি আমরা ব্যয়ের জন্য দেই তাহলে আমাদের ব্যয়টা এখন উপরে রাখতে হবে, তার মানে তখন আমরা জাবেদা বলতে পারি বীমা ব্যয় হিসাব ডেবিট। মানে আমরা প্রশ্নটা যদি সামান্য পরিবর্তন করি যে বীমা বাবদ 24,000 টাকা 3 বছরের জন্য প্রদান করে বীমাকে ব্যয় হিসেবে দেখানো না হলে আমরা বলি সম্পদ হিসেবে দেখানো হলো, ওই হিসাবকাল শেষে সঠিক সমন্বয় দেখালে কি হবে। তাহলে দেখো তারা ইতোমধ্যে এটাকে কি দেখিয়েছে, সম্পদ আকারে দেখিয়েছে। তাহলে ইতোমধ্যে যেহেতু তারা এটাকে সম্পদ আকারে দেখিয়েছে এখন এটাকে আমরা ব্যয় আকারে প্রদর্শন করতে হবে, তাই আমরা বলছি বীমা ব্যয় হিসাব ডেবিট। তাহলে বীমা ব্যয় ডেবিট কেন বলবো, কারণ তখন এটা সম্পদ তারা যেহেতু দেখিয়েছে সম্পদ থেকে আমরা কি করে ব্যয় বৃদ্ধি করে, সম্পদ থেকে যেহেতু ব্যয় তৈরি করছে তাহলে ব্যয় বৃদ্ধি হওয়ার কারণে ডেবিট বলবো। এখন আমাকে খেয়াল করতে হবে সম্পদ থেকে কতটুকু ব্যয় বৃদ্ধি করে। তাহলে দেখো সম্পদ দেখা যাচ্ছে তারা 24,000, কিন্তু আমার যেহেতু একটাই সপ্তাহ যাচ্ছে তার মানে 1 বছর চলে যাচ্ছে, তার মানে 1 বছরের যতটুকু ব্যয় 8,000 টাকা, তখন যাবে আমি টাকা লিখলেও লিখতে পারবো 8,000। আর তারা যেহেতু সম্পদ দেখিয়েছে এখন তাদের এই অগ্রিম বীমা নামক সম্পদটা হ্রাস পেয়ে যাবে, এই জন্য তখন আমরা জাবেদাটা বলতে পারি অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। অগ্রিম বীমাকে কেন ক্রেডিট বলছি, তাদের সম্পদ যে দেখানো হয়েছিল সম্পদটা এখন 1 বছর যেহেতু সময় অতিক্রান্ত হয়েছে সম্পদটা 1 বছর কমে যাবে, তাই 1 বছর সম্পদকে আমরা বলতে পারি হ্রাস ক্রেডিট।
আর ক্রেডিট হওয়ার কারণে আমরা এখানে 8,000 টাকাকে ক্রেডিট বলছি, যে আমার অগ্রিম বীমা 8,000 টাকা ক্রেডিট, সম্পদ হ্রাস পেয়েছে। আশা করি সবাই ক্লিয়ার। এখানে সামারাইজ করে যদি আমরা বলতে যাই তাহলে এতটুকু বলতে পারি যে স্যার তোমরা যদি রেওয়া মিলে বা হিসাবকালে দেখো এটা ব্যয় দেখানো হয়েছে, তাহলে তোমরা যাবে দিবা সম্পদ আকারে, আর সম্পদ আকারে যখন দিবা সম্পদের পক্ষটা তখন উপরে থাকবে, মানে অগ্রিম বীমা ডেবিট হয়ে যাবে, বীমা ক্রেডিট হয়ে যাবে। আর যখন তোমরা সম্পদ আকারেই দেখতে পাবা তখন যাবে দিবা ব্যয়ের জন্য, আর ব্যয়ের জন্য যাবে দিলে এটার মতো ব্যয়টা উপরে থাকবে, সম্পদটা ক্রেডিট থাকবে। ইজিলি মনে রাখার ট্রিক্স। আশা করি তোর মধ্যে সবাই ক্লিয়ার।